অবৈধ সামান্যীকরণ দোষ, এই টিকাটা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। তাই তোমরা আজকে এই মুহূর্তে মুখস্থ করে নেবে যারা এখনও মুখস্থ করনি। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের দ্বাদশ অধ্যায়টার নাম হচ্ছে আরোহমূলক দোষ। তো এই টিকাটা ছাড়া তোমাদেরকে যে টিকাগুলো পড়তে হবে আমি দেখে নাও তোমরা, আমি তোমাদের হচ্ছে বহু কারণবাদ তোমাদেরকে পড়তে হবে, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্তকে বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ এখন যেটা লেখাচ্ছি, আর হচ্ছে একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা দোষ। এই কয়টা টিকা পড়লেই এই অধ্যায় থেকে তোমাদের 4 করে দুটো আসবে আর 100% কমন। তো এটা কিন্তু তোমাদের লাস্ট অধ্যায় নোট, লাস্ট অধ্যায় আরোহমূলক দোষ। তো এই অধ্যায়টা তোমরা এগুলো সব কিন্তু পড়তে হবে, এগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এখন আমি তোমাদের সামনে শেয়ার করছি অবৈধ সামান্যীকরণ দোষ। তো আজকেই এই মুহূর্তে তোমরা অবৈধ সামান্যীকরণ দোষটা তোমরা কিন্তু পড়ে নেবে। আর যারা আমার পুরানো স্টুডেন্ট যারা মুখস্থ করতে পারছো না, তো তোমরা ভিডিওটা দেখো, আমি 100% বলছি, আমি টিকাটা বুঝিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডে তোমাদের টিকা কিন্তু মুখস্থ হয়ে যাবে, 1 সেকেন্ডেই, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে দেখে নাও, কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসেবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলা হয়। তার মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউ আমি বলছে কার্যকারণ সম্পর্ক, আশা করি কার্যকারণ ব্যাপারটা আমরা জানি, আমরা হচ্ছে 11-এ পড়েছি কার্যকারণ, ঠিক আছে? প্রত্যেকটা কার্যের একটা করে কারণ থাকে, পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে আর অনুবর্তী ঘটনা বা পরবর্তী ঘটনাকে কার্য বলে। এই ব্যাপারটা যে একটা সম্পর্ক, সেটাই কার্যকারণ সম্পর্ক বলা হয়, ঠিক আছে? তো কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে, মানে কার্যকারণের যে সম্পর্কটা সেটাকে তুমি অনুসন্ধান করার চেষ্টা করছো না, মানে কার্যকর যে মূল বিষয়টা সেটার চেষ্টা তুমি করছো না। বলছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তি, কেবলমাত্র শুধু তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কেবলমাত্র অবাধ বিশ্বাস, একটা অভিজ্ঞতা, কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসাবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। তুমি কি করেছো? একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সামান্য বচন মানে যেমন সকল সম্পর্কে, আসলে সামান্য বচন মানে কি? সামান্য বচন মানে আমরা এ আর ই বচন জানি। এ বচন মানে কি? সকল সম্পর্কে যেগুলো বলা হয় সেগুলো তো এ বচন, আর ই বচন মানে কি? যেটা কখনোই না, মানে সকল সম্পর্কে যেটা নাবাচক হবে সেটা ই বচন। তো বলছে ইউনিভার্সাল, মানে সার্বিক সম্পর্কে যদি একটা তুমি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করো, এটাই বলছে যে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি, তাহলে মূল বিষয়টা কি? এই সম্পর্কটা চেষ্টা না করে তুমি শুধুমাত্র একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে যদি তুমি একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছ, ডিসিশনে পৌঁছাচ্ছ, কি একটা সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে এর ফলে যে যুক্তিটিতে যে দোষ দেখা যাচ্ছে সেই দোষটার নাম হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। মানে বৈধ না, মানে এটা অবৈধ হয়ে গেল, কারণ তোমার প্রসেসটাই তোমার ভুল, এই জন্য সেটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ বলা হয়। ক্লিয়ার? এবার কি হবে? এটার কিন্তু একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা ভালো করে দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা দেখো, এরপর থেকে তোমরা যাদের টিকাটা মুখস্থ হচ্ছে না, আজকে জলের মতো মুখস্থ হয়ে যাবে। দেখো, যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে, যেমন দিয়ে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে দাঁড়ি, সুতরাং সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ। এই যে উদাহরণটা, এই যে সংজ্ঞাটা আমি দিয়েছি, এই সংজ্ঞাটাই এর মধ্যে আছে। ভালো করে দেখো, বহু লোক, তুমি কি করেছো? বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, এটা তুমি জানো। উদাহরণ আমি যা লিখেছি সেটাই লিখতে হবে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, প্লাস কন্টিনিউ আমি লেখাটা পড়ছি। যেমন বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, মানে তুমি দেখেছো বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, সুতরাং তুমি কি ডিসিশন করলে, মানে সিদ্ধান্ত, সুতরাং মানে সিদ্ধান্ত, আমরা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, তারপর হচ্ছে তোমার প্রাকল্পিক বৈকল্পিক, আমরা এটাকে আলোচনা করলাম সিদ্ধান্ত কোনটা হয়। তো সুতরাং সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ। তাহলে তুমি বললে যে সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ, তুমি অন্য কোনো কারণ কিন্তু তুমি আর খোঁজার চেষ্টা করনি। তুমি জানো যে কিন্তু অনেক লোক মারা গেছে, কিসের কামড়ে মারা গেছে? সাপের কামড়ে মারা গেছে। তারপরে তুমি কি করলে, যে তোমার বাড়ির আশেপাশে হয়তো তোমার একটা মৃত্যু ঘটলো, তুমি কি করলে, যে এই সাপের কামড়ে তো অনেক লোক মারা গেছে, তাহলে এও সাপের কামড়ে মারা গেছে। তুমি একটা কিন্তু ওর
প্রকৃত কারণ যেটা সেটা তুমি জানার চেষ্টা করলে না, কারণ তুমি কি তোমার আগে থেকে মাথার মধ্যে একটা আছে যে তুমি জানতে যে অনেক লোক সাপের কামড়ে মারা গেছে, সুতরাং এও সাপের কামড়েই মারা গেছে, তুমি সেই ডিসিশনটা করলে। এই যে বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, সুতরাং সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ, এটাই তুমি ভাবলে যে এর মৃত্যুটাও হচ্ছে নিশ্চয়ই হচ্ছে সাপের কামড়েই মারা গেছে, কারণ তুমি জানতে যে অনেক লোক হয়তো সেই লোকটাকেও সাপের কামড় দিয়েছে, সেই লোকটাকে হয়তো সাপের কামড় দিয়েছে, কিন্তু তোমার মাথার মধ্যে ছিল যে অনেক লোক তো সাপের কামড়ই মারা গেছে, কিন্তু সাপ কামড়ালেও তো অনেক লোক মারা যায় না, সেটা তুমি ভালো করেই জানো, কারণ কামড় দিলেই যে মারা যাবে সেটার তো কোনো নিশ্চয়তা নেই, তুমি অনুমান করে নিলে যে সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ। তো এটা একটা উদাহরণ, এই উদাহরণটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, এই টাইপের উদাহরণ। এবার চলো ব্যাখ্যা করা যাক, ব্যাখ্যাটার মধ্যে প্রচুর আলোচনা আছে, তোমরা ভালো করে দেখো, এবং প্যারা চেঞ্জ করে লিখবে। উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার, উপরের যুক্তিটি মানে এই যুক্তিটিতে, উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে, মানে আমি যেটা কথা বললাম যে এই যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক বিচার না করে, কি কার্যকারণ সম্পর্কটা তুমি চেষ্টা করনি, খোঁজার চেষ্টা করনি, সেটাই বলছে, কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে সাপের কামড়ই মৃত্যুর কারণ। ঠিকই তো, এখানে কিন্তু তুমি সেটাই করেছো, এই যে উদাহরণটা দিয়েছো সেই উদাহরণটার মধ্যে যেটা ঘটেছে সেটাই এখানে বলা হয়েছে যে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে, একটা অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে, শুধু কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে, তুমি যেহেতু জানতে যে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে লোক মারা গেছে, সেটাই কথা এখানে বলা হচ্ছে যে সাপের কামড়ে মানে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্কটাকে তুমি উজ্জ্বল রেখে দিয়েছো, সেই বিষয়টাকে তুমি আলোচনায় আনোনি, সেটা তুমি মাথার মধ্যে আনোনি যে এটার মধ্যে কি রিলেটেড আছে সেই সম্পর্কটা খোঁজার চেষ্টা করোনি। হ্যাঁ, কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে তুমি নিজের ডিসিশন নিয়ে নিয়েছো সে যে সাপের কামড়ই মৃত্যুর কারণ, ব্যাস এটাই মৃত্যুর কারণ। তারপরে দেখো কিন্তু কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে, কিন্তু এমন অনেক বিষয় আছে, ক্ষেত্র মানে বিষয় বা ঘটনা, কিন্তু এমন অনেক ঘটনা আছে বা ক্ষেত্র আছে বা বিষয় আছে, হ্যাঁ, যেখানে সাপের কামড়ে মৃত্যু হয়নি, কিন্তু এমন অনেকেও তো আছে যেখানে সাপের কামড় দিয়েছে অথচ মৃত্যু হয়নি, এরকম তো অনেক বিষয় আছে, ওটাই বলা হয়েছে। সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর, সুতরাং কয়েকটি দৃষ্টান্ত মানে তুমি একটা কয়েকটা মানে তোমার সামনে ঘটেছে বা তুমি জানছো শুনছো সেগুলোর উপর, সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত, বিশেষ মানে কয়েকটি, বিশেষ মানে কয়েকটি, কিন্তু মানে মনে করো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 10টি এরকম, তাই বলে 100টা না, 100টা হলে তো সার্বিক হয়ে যাবে না, মানে বিশেষ, বিশেষ মানে কি, বিশেষ বচন আমরা কি জানি আই আর ও বচন, তো আই বচনে আমরা কি দিই কোনো কোনো, ও বচনে দিই কোনো কোনো, তো এই কথাগুলো এই জন্য বলছি বিশেষ বচন। বিশেষ দৃষ্টান্ত মানে কয়েকটি দৃষ্টান্ত, কখনো সার্বিক সম্পর্কে না, বলছে বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে, যে সার্বিক মানে কয়েকটি দৃষ্টান্তের উপর পর্যবেক্ষণ করে, যেমন আমরা বলি যে কোনো কোনো মানুষ সৎ, এই যে কোনো কোনো মানুষ সৎ, এই যে কোনো কোনোটা কি সকল সম্পর্কে বলা আছে না, কিছু কিছু মানুষ সৎ, তো অধিকাংশ মানুষ সৎ, এই যে অধিকাংশ মানে এগুলো সব তো বিশেষ বচন না, তো বিশেষ বচন মানে কি কিছু সম্পর্কে, সেটা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা এরকম, তাই বলে 100টা না, 100টা হলে অল হয়ে যাবে, তো সেটাই বলছে কয়েকটি, সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা ভ্রান্ত, ভ্রান্ত মানে ভুল, এটা ঠিক হয়নি, বোঝা গেল? তাই যুক্তিটিতে অবাধ, তাই যুক্তিটিতে অবৈধ সামান্যীকরণ দোষে, তাই যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট, ব্যাস এটুকু লিখলে তোমরা 4-এ 4, এটুকু লিখলে তোমরা 4-এ 4, এখান থেকে এটুকু লিখলে 4-এ একদম 4, এই যেখান থেকে লিখলে অবৈধ সামান্যীকরণ